স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। এবার জানাবো খবরের বিস্তারিত। ট্রান্সশিপমেন্ট বাতিলের পর ভারতে প্রবেশের অনুমতি না পেয়ে বেনাপোল স্থলবন্দর থেকে ফেরত এসেছে বাংলাদেশের তৈরি পোশাকের 4টি ট্রাক, যা স্পেনে রপ্তানি হচ্ছিল। নেপাল ও ভুটানে বাংলাদেশি পণ্য রপ্তানি বাধাগ্রস্ত হবে না, ভারত এমনটা জানালেও মাঠ পর্যায়ে নেই সেই নির্দেশনা। এতে কেবল খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের $10 মিলিয়ন রপ্তানি বাজার অনিশ্চয়তার মুখে। এমন পরিস্থিতিতে সরাসরি পণ্য রপ্তানির উদ্যোগ নিচ্ছে সরকার। ভারত সরকার হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ঘোষণায় নতুন করে বাংলাদেশের আমদানি ও রপ্তানির বাজারে যেন বিনা মেঘে বজ্রপাতের ঘটনা। এতে বৃহস্পতিবার কয়েকটি রপ্তানি ট্রাক বেনাপোল বন্দর থেকে ফেরত এসেছে প্রবেশের অনুমতি না থাকায়। ভারত সরকার ট্রানজিট প্রথা বাতিল করায় এখন আর থার্ড কান্ট্রির পণ্য বেনাপোল দিয়ে রপ্তানি হচ্ছে না। গতকাল থার্ড কান্ট্রির পণ্য নিয়ে আসা 4টি বাংলাদেশি ট্রাক বেনাপোল বন্দর থেকে ফেরত গিয়েছে। এখনও বেনাপোল বন্দরে একটি পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে। তবে ভারত সরকারের পক্ষে নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানিতে এমন সুবিধা বাতিলের আওতার বাইরে রাখার কথা বলা হলেও এখনও তা মাঠ পর্যায়ে কার্যকর না হওয়ায় চিন্তিত রপ্তানিকারকরা। তো যেহেতু আমরা পোর্ট কোনো মেসেজ পাইনি এখনও, আমরা অনিশ্চয়তার মধ্যে আছি। তো ফর দ্য টাইমিং আমরা আমাদের ওই জায়গার প্রোডাকশনগুলোকে হোল্ড করে রেখেছি এবং কিছু আমাদের গাড়ি যেটা অন দ্য ওয়েতে ছিল ওগুলোকে আমরা আবার ফিরিয়ে নিয়ে আসতেছি। তবে যে যুক্তি দেখিয়ে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে তার বাস্তবতা রয়েছে জানিয়ে রপ্তানিকারকরা বলছেন, এমন একটি সময়ে বাতিল করা নিয়ে প্রশ্ন উঠেছে। এটা নিয়ে কিন্তু সত্য কথা, ওদের দেশে ইন্টারনালি কিন্তু ম্যানুফ্যাকচারাররা খুশি না, কারণ আসলেই ওদের কনসেশন এবং কিছু সমস্যা কারোতে হতো। তো ওরা এই চাপটা অনেক দিন ধরেই দিয়ে আসছিল। সামহাও ওদের গভর্নমেন্ট এই জায়গাটায় তখন ছাড়টা দেয়নি। তো এখন ছাড়ের টাইমটা হয়তো কোশ্চেনমূলক হয়ে গেছে যে এতদিন দেননি, এখনই কেন আপনি দিলেন। এদিকে বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা বলেছেন, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব পড়বে না বাংলাদেশের উপর। রপ্তানি ও বাণিজ্যে কোনো ধরনের সমস্যা না হয় সেদিকে বিবেচনা করে দ্রুত তৃতীয় দেশগুলোর থেকে সরাসরি পণ্য রপ্তানির দিকে যাচ্ছে সরকার। প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো কিছু কাঠামোগত, কিছু খরচের দিক দিয়ে আমরা এই সকল জিনিসকে সমন্বয় করে আমাদের সক্ষমতা বৃদ্ধি করব এবং আমরা আশা করি ইনশাআল্লাহ আমি এটাতে কোনো সমস্যা দেখছি না। তবে রপ্তানিকারকরা বলছেন, বিকল্প হিসেবে এশিয়ার অনেক বন্দর থাকলেও তার ব্যবহারে অর্থ ও সময় দুটোই ব্যয় বেশি হবে। তাতে উৎপাদন সক্ষমতায় প্রতিযোগী দেশগুলোর তুলনায় পিছিয়ে যাবে বাংলাদেশ খানিকটা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে দেশ জুড়ে শোভাযাত্রা করেছে বিএনপি। এ সময় দলটির নেতারা বলেন, মুসলিম বিশ্বের মোড়লদের নীরবতার কারণেই গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এছাড়া জাতিসংঘের ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। দলমতের ঊর্ধ্বে উঠে দেশের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ করার আহ্বানও তাদের। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন বিএনপি নেতারা। বিশ্ববিবেককে বুড়ো আঙুল দেখিয়ে গাজায় বর্বরোচিত হামলা ও গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এরই প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকাসহ দেশের সব মহানগরে বিএনপির শোভাযাত্রা। দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। মজলুমদের পক্ষে প্রতিবাদী স্লোগানের পাশাপাশি অনেকের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা, কণ্ঠে ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা। তাদের চাওয়া দ্রুতই বন্ধ হোক বর্বরোচিত এই গণহত্যা। এ সময় দলটির কেন্দ্রীয় নেতারা মুসলিম বিশ্বের মোড়লদের ভূমিকার তীব্র সমালোচনা করেন। বিশেষ করে মুসলিম বিশ্বের যারা মোড়ল তাদেরকে আহ্বান জানাবো, আজকে ইসরায়েলের বিপক্ষে আপনাদের ভূমিকা যেহেতু প্রশ্নবিদ্ধ, মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার দাবি আপনারা করতে পারেন না। আমরা আজকে সভা থেকে দাবি করি, ইসরায়েল সরকার এবং তার বাহিনীগুলিকে প্রতিহত করার ব্যবস্থা নেওয়া হোক। ফিলিস্তিনিদের পক্ষে জোরালো অবস্থান নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দলটির নেতারা। 300-500 জনের বিবৃতি বিভিন্ন সময় পেয়ে থাকি। আমি এই শ্রেণীর বুদ্ধিজীবীদেরকে এখনো ফিলিস্তিনের পক্ষে তাদের কোনো সাড়া মিলছে না কেন? কার্যকর পদক্ষেপ যদি আমরা না নেই, যদি জাতিসংঘ কার্যকর পদক্ষেপ না নেয়, যদি আমরা যারা এই সমস্ত কর্মের সহযোগী তাদের বিরুদ্ধে ব্যবস্থা যদি আমরা না নেই, ইসরায়েলি শাসন এই অত্যাচার চলতেই থাকবে।
নয়াপল্টন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি মগবাজার মালিবাগ হয়ে বাংলা মোটর গিয়ে শেষ হয়। রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী সহ মহানগরগুলোতে শোভাযাত্রায় যোগ দেন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে ফ্রান্স, কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ফ্রান্স 5 টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা জানান। চলমান ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে আগামী জুনে জাতিসংঘে একটি সম্মেলন হবে। সৌদি আরবের সঙ্গে যৌথভাবে এই সম্মেলনে কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবে ফ্রান্স। সম্মেলনে ফ্রান্সের পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে চান ম্যাক্রন। এদিকে ম্যাক্রনের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে যে কোনো একতরফা স্বীকৃতি হামাসের হয়ে ভূমিকা রাখবে। জাতিসংঘের 193টি সদস্য দেশের মধ্যে 146টি ফিলিস্তিনকে সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে গত বছর ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে আর্মেনিয়া, স্লোভেনিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন, বাহামা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, জ্যামাইকা ও বার্বাডোস। প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজুক থেকে প্লট নেয় শেখ হাসিনা সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দুদকের আবেদনে এই পরোয়ানা জারি করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। দুর্নীতি দমন কমিশনের মামলায় প্রথমবারের মতো এই পরোয়ানা জারি হলো। ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাচলে হাসিনা পরিবারের জন্য 60 কাঠার প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়ায় মামলা করে দুদক। এতে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ করা হয়। বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া অভিযোগপত্র গ্রহণ করে। এরপর পলাতক থাকা শেখ হাসিনা সহ 18 জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। যে অ্যাপ্লিকেশন করতে হয় সেই প্রেসক্রাইব ফর্মে তারা অ্যাপ্লিকেশন করেননি, ইভেন তিনি নিজে আবেদন করেননি। শুধুমাত্র তার সাইমা ওয়াজেদের মা, প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি তার পদপদবি ব্যবহার করে এবং তার পদপদবি ব্যবহার করে রাজুকের যে সমস্ত কর্মকর্তারা ছিল তাদেরকে প্রভাবিত করে এবং তারাও প্রতারণামূলকভাবেই তাকে সহায়তা করে সম্পৃক্ত হয়েছেন এই মামলায়। মামলাটি তদন্ত করে গত 10ই মার্চ শেখ হাসিনা, সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত কমিশনের পক্ষ থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এটি প্রথম মামলা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আগস্টের গণহত্যায় জড়িত থাকার অপরাধে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে প্রসিকিউশন। গণমাধ্যমকে এই তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, গণহত্যার মাস্টারমাইন্ড ও সরাসরি জড়িতদের বিচারকে অগ্রাধিকার দিচ্ছে প্রসিকিউশন। শেখ হাসিনার বিচার জুলাই গণহত্যার বিচারের প্রত্যাশা পূরণ করবে বলেও জানান তিনি। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর নির্মমতায় স্তম্ভিত হয় জাতি। এতে প্রাণ হারান প্রায় 1,500 মানুষ, যাদের বেশিরভাগই শিশু ও শিক্ষার্থী। এসব হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। সংশোধন আনা হয় আইনেও। সংশোধিত আইন ও বিচার কাজের সবশেষ অগ্রগতি তুলে ধরতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতে প্রসিকিউশন টিমের এই আয়োজন। রাষ্ট্রপক্ষ জানায়, এ পর্যন্ত 339টি অভিযোগের বিপরীতে আসামি 141 জন, যেখানে শেখ হাসিনা সহ পলাতক 87 এবং গ্রেফতার 54 জন, যার মধ্যে রয়েছেন মন্ত্রী, এমপি, পুলিশ ও সেনা কর্মকর্তা। পুরো প্রক্রিয়ায় অগ্রাধিকার পাচ্ছে গণহত্যার মাস্টারমাইন্ড ও সরাসরি জড়িতদের বিচার। আমাদের জুলাই আগস্টের শহীদেরা তাদের চরম আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদেরকে রাষ্ট্রকে আমাদের রাষ্ট্র হিসাবে গড়ার এক অভূতপূর্ব সুযোগ এনে দিয়েছেন। শেখ হাসিনা ছাড়া নতুন করে 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর, যাদের মধ্যে রয়েছেন সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলেনুর তাপস, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী। এই 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য
সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথানিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবেন। আসামিদের স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিতে গঠনমূলক সমালোচনার মাধ্যমে ট্রাইব্যুনালকে সহযোগিতা করতে সাংবাদিকদের প্রতি আহ্বানও জানান চিফ প্রসিকিউটর। আমাদের ভুল ভ্রান্তি থাকলে আমাদের নলেজে আনেন। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বিএনপি। 16 এপ্রিল বৈঠকের সূচিও ঠিক করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, তবে এই সময় পেছাতে চায় বিএনপি। এদিকে প্রয়োজনীয় সংস্কার শেষ করতে সরকারকে আরেকটু সময় দিতে চায় জামায়াতে ইসলামী। নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে সরকারের তরফ থেকে নানামুখী বক্তব্য ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বলে মনে করছে বিএনপি। এই পরিস্থিতিতে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চায় দলটি। এরপর 16 এপ্রিল সাক্ষাতের সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে পরদিন সংস্কার কর্মসূচি নিয়ে বৈঠক থাকায় এ সাক্ষাৎ পেছাতে চাইছে বিএনপি। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর রয়েছেন। যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব। এর আগে একটি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে নির্বাচন ইস্যুতে আন্দোলনের ইঙ্গিত দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ডিবিসি নিউজকে বলেন, সংস্কার শেষ করতে আরেকটু সময় দেওয়ার পক্ষে তার দল। ন্যূনতম সংস্কার যদি তারা ডিসেম্বরের মধ্যে করে ফেলতে পারে তাহলে এটা সম্ভব। জুলাই অভ্যুত্থানের নিষ্ঠুর নির্মম বর্বরতার স্মৃতিটা যেন আমরা ভুলে না গিয়ে সেই অপরাধীদের বিচার এবং সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয় সংস্কারটা আমরা অন্তত সেরে নির্বাচনে চলে যাই। সেটা হোক ডিসেম্বরে, হোক মার্চে, হোক জুনে। এই জন্য দিনক্ষণ বেঁধে দিলে সেটা যদি রক্ষা না হয় আমি কেন বেঁধে দেবো? জনগণের ভোগান্তি ও অশান্তি সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচি না দিতে বিএনপির প্রতি আহ্বান জামায়াতের। দেশকে অস্থিতিশীল বা অরাজক পরিস্থিতি এমন আনরেস্ট না করা হয় নির্বাচনটা নিয়ে জাতি আবার শঙ্কিত হয়ে ওঠে। আমরা যে সুষ্ঠু পরিবেশ, যে নির্বাচন, একটা ভালো বাংলাদেশের জন্য এত 15, 16, 17 বছর অপেক্ষা করলাম, এত জীবন দিলাম, তা 2 মাস 6 মাস কি আগে হলো কি পরে হলো, এটা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট না। ইম্পর্ট্যান্ট হচ্ছে যে নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা, ওইটা আমাদের কাছে ইম্পর্ট্যান্ট। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। তাৎক্ষণিক বিনিয়োগ পাওয়ার চেয়ে দীর্ঘমেয়াদে টেকসই ইনভেস্টমেন্ট পাইপলাইন তৈরি করাই লক্ষ্য। 4 দিনের বিনিয়োগ সম্মেলনে উল্লেখযোগ্য প্রাপ্তি কি, এমন প্রশ্নের জবাবে কথাই বলেছেন বিডার হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট। এদিকে বিনিয়োগ সম্মেলনের আয়োজনকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দল এনসিপি ও জামায়াতে ইসলামী। জ্বালানি সংকট, রাজস্ব হয়রানি আর আমলাতান্ত্রিক জটিলতায় গেল কয়েক বছর ধরেই বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নেমেছে প্রায় শূন্যের কোঠায়। অন্তর্বর্তী সরকারের সময়ে নেয়া নানা সংস্কার উদ্যোগ যখন স্বপ্ন দেখাচ্ছিল, তখন বিডার বিনিয়োগ সম্মেলনে প্রত্যাশা ছিল আকাশচুম্বী। তবে 4 দিনের আয়োজন শেষে প্রাপ্তির খাতা নিয়ে রয়েছে প্রশ্ন। শেষ দিনের সংবাদ সম্মেলনে বিডার হেড অব বিজনেস ডেভেলপমেন্ট জানান, কত ডলারের বিনিয়োগ এলো তা মুখ্য নয়, বরং বিনিয়োগকারীদের কাছে সম্ভাবনা তুলে ধরা, স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বিদেশি উদ্যোক্তাদের পরিচয় করিয়ে দেয়া ও একটি বিনিয়োগ পাইপলাইন তৈরি করাই উদ্দেশ্য। ইনভেস্টমেন্ট সামিট থেকে আমরা একটা পাইপলাইন জেনারেট করতে চাচ্ছি, মিড টু লং টার্মের একটা রোড ম্যাপ তৈরি করা, যাতে করে আমরা এখানেই শেষ না করি, এখান থেকে লিডগুলো জেনারেট করে পরে এগুলাকে কিভাবে কনভার্ট করা যায় অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টে। বিডার দাবি, এবারের সম্মেলনে 260 মিলিয়নের 2টি বিনিয়োগ প্রস্তাব নিশ্চিত করা গেছে। একটি ছিল $150 মিলিয়ন, যেটা একেবারে এই আপনার সামিটেই সই হয়েছে। আমাদের সপাপ যেই স্টার্টআপের যেই বিজনেস আছে ওখানে 110 মিলিয়নের মতো ইনভেস্টমেন্ট এসেছে। এদিকে বিডার এ আয়োজনের প্রশংসা করেছে রাজনৈতিক দলগুলো। তবে এক সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা বলেন, দেশের ব্যবসা পরিবেশ উন্নয়নে আরও কাজ করতে হবে। নতুন যে বাংলাদেশে সেখানে হরতাল, ভাঙচুর এবং জনগণের ক্ষতি, তা আমরা এগুলো তাদেরকে কমিটমেন্ট দিয়েছি যে রাজনৈতিক দল হিসাবে আমরা এই জায়গাতে প্রতিশ্রুতিবদ্ধ থাকব। বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাবি, দলটির পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশ শিগগিরই ব্যবসা বাণিজ্যে শীর্ষ 20 দেশের তালিকায় প্রবেশ করবে। দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, অর্থনীতি সমৃদ্ধশালী একটি দেশ বহু বছর থেকে আমরা আশা করে আসছি। আমরা বিশ্বাস রাখতে চাই যে ভিশন 20 আমরা বাংলাদেশের টপ 20 কান্ট্রিতে আমরা পরিণত করতে সক্ষম হব ইনশাআল্লাহ।
এর আগে বিডা জানায়, সম্মেলনে অংশ নেয়া বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 18 থেকে 20 মাসের মধ্যে তাদের অনেকেই বিনিয়োগ করবে এমন প্রত্যাশাও বিডার। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। পুলিশের দুর্বলতার সুযোগে রংপুরে বেড়েছে অপরাধ প্রবণতা। সেপ্টেম্বর থেকে অন্তর্বর্তী সরকারের 6 মাসে 8,789টি অপরাধের ঘটনা ঘটেছে বিভাগের 8 জেলায়, যা আগের বছরের একই সময়ের তুলনায় 427টি বেশি। দ্বিগুণ বেড়েছে অপহরণ ও ডাকাতি, বেড়েছে ধর্ষণ, নারী নির্যাতনের মতো অপরাধও। বিশ্লেষকরা বলছেন, মানবিক মূল্যবোধের অবক্ষয় আর পারস্পরিক অনাস্থায় বেপরোয়া অপরাধীরা। 24 ফেব্রুয়ারি রংপুরের পীরগাছায় গুজব রটিয়ে হামলা চালানো হয় হিজবুত তৌহিদের 10 থেকে 12 জন কর্মী সমর্থকের বাড়িতে। ভাঙচুর, লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হয় বসতঘর। 17 মার্চ রাতে লালমনিরহাটের কালীগঞ্জ হাজরানিয়া বাজারে কয়েকজন ব্যবসায়ীকে কুপিয়ে ডাকাতি হয় 17টি দোকানে। পট পরিবর্তনের পর থেকে রংপুর বিভাগে প্রতিনিয়ত এমন ঘটনায় জনমনে বাড়ছে উদ্বেগ। রাতের বেলা ঘর থেকে বেরোতে নিরাপত্তাহীনতায় ভুগি। আমাদের অভাবের সাথে সাথে এগুলো চুরি ছিনতাই অনেকটা বাড়ি গেছে। আমার ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়ে চিন্তিত আছে। পুলিশের তথ্য বলছে, গত সেপ্টেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত রংপুর বিভাগে খুন হয়েছেন 138 জন, আর ডাকাতি ও দস্যুতার ঘটনা 48টি। একই সময়ে ধর্ষণের শিকার 314 জন, নারী ও শিশু নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে 783টি। এছাড়া 31টি অপহরণ ও 443টি চুরির ঘটনা ঘটেছে। বিভাগের সবচেয়ে বেশি অপরাধ সংগঠিত হয়েছে দিনাজপুরে। আগের বছরের তুলনায় হত্যা, ডাকাতি, ধর্ষণ, অপহরণ ও নারী নির্যাতন উদ্বেগজনক হারে বেড়েছে এ জেলায়। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন অপরাধে জড়িত অনেকের জামিন মুক্তি, রাজনৈতিক অস্থিতিশীলতা ও বিচারহীনতায় এ পরিস্থিতি। পুলিশদের নিষ্ক্রিয়তা, এইটার অপরাধ প্রবণতা বাড়ার মেইনলি কারণ। একাধিক মামলা হওয়াতে আমাদের সময়ও ক্ষেপণ হচ্ছে, বিচারকদেরও সময় ক্ষেপণ হচ্ছে এবং মামলার সংখ্যাও বাড়তেছে, জটিলতাও বাড়তেছে। অপরাধ প্রবণতাটা বেড়ে যাওয়া একসাথে 3-4টা কারণ। তার মধ্যে পুলিশের মনোবল ভেঙে যাওয়া একটা, অপরাধীরা ছাড়া পাওয়া এটা একটা, আরেকটি হলো মানুষের নৈতিক মূল্যবোধের জায়গাটা একটা ধস নেমেছে। এ অবস্থায় মানুষের নিরাপত্তা, সুরক্ষা ও রাষ্ট্রের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে ঐক্যের পরামর্শ মানবাধিকার কর্মীদের। এই মব জাস্টিস আসলে কখনোই আইনের শাসন যে রাষ্ট্রে প্রতিষ্ঠিত আছে সেই রাষ্ট্রের জন্য সুখকর নয়। আন্তর্জাতিক পর্যায়ের মানবাধিকার সংগঠন এবং জাতীয় পর্যায়ের এবং স্থানীয় পর্যায়ের মানবাধিকার সংগঠন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ ব্যাপারে ভূমিকা পালন করতে হবে। পুলিশের দাবি, মাঠে এখন পুরোদমে সক্রিয় তারা। বিগত সময়ে সংগঠিত অপরাধের বিচার পেতে মানুষ আইনের দ্বারস্থ হচ্ছে, ফলে বাড়ছে মামলার সংখ্যা। এখন যে কারো ব্যাপারে বলতে পারতেছে, তার মনের ক্ষোভটা বহিঃপ্রকাশ ঘটাতে পারতেছে, জিনিসগুলো এই জন্য এখন বাড়ছে। পুলিশ সম্পূর্ণ একেবারে এখন অ্যাক্টিভ, পুলিশ খুব সাহসিকতার সাথে কাজ করতেছে। অপরাধের লাগাম টানতে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা কাটিয়ে বাড়াতে হবে সম্প্রীতি, সচেতনতা ও মূল্যবোধের চর্চা, এমনটি মনে করেন বিশেষজ্ঞরা। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনও কাঙ্ক্ষিত মাত্রায় উদ্ধার হয়নি, তাই কিছুটা নিরাপত্তা হুমকি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সিলেট বিমানবন্দর থানা পরিদর্শন করে সাংবাদিকদের একথা বলেন তিনি। অস্ত্র আমরা যতটা এক্সপেকটেশন ছিল, আমরা অত উদ্ধার এখনো কমপ্লিট হয় নাই, আমরা চেষ্টা করে যাচ্ছি উদ্ধার করতে। অস্ত্র বাইরে থাকলে তো কিছুটা হুমকি থাকবো। সবার ক্ষেত্রে একই নির্দেশনা, এবং আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করব, আইন যেন কেউ নিজের হাতে তুলে নেন। 11 শিক্ষা বোর্ডের অধীনে 19,28,000 শিক্ষার্থী নিয়ে আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। বদলে যাওয়া পরিস্থিতিতে প্রথম পাবলিক পরীক্ষাকে সুশৃঙ্খল করতে দেওয়া হয়েছে 14টি নির্দেশনা। সকাল 10টায় বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। 9টার পর থেকে কঠোর নির্দেশনা মেনে কেন্দ্রের ভেতরে প্রবেশ করানো হয় পরীক্ষার্থীদের। রাজধানীর মতো একই দৃশ্য ছিল সারা দেশের পরীক্ষা কেন্দ্রে। সুশৃঙ্খল পরিবেশ পেয়ে শিক্ষার্থীদের মতো খুশি অভিভাবকরাও। এদিকে রাজধানীর মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলের এসএসসির কেন্দ্র পরিদর্শন শেষে 2 মাসের মধ্যেই ফলাফল প্রকাশের বার্তা দেন শিক্ষা উপদেষ্টা। পরীক্ষা নিয়ে সব ধরনের গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সকলের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা ওগুলো থেকে বিরত থাকবেন। যদি জেনুইন সমস্যা থাকে অবশ্যই আপনাদের দায়িত্ব সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়ে আসা, যাতে তারা যাচাই বাছাই করতে পারেন। কিন্তু আপনি একটা জিনিস পেলেন, সেটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলেন, এবং সেটার দায়িত্ব অবশ্যই আপনাকে নিতে হবে। চাঁদা না পেয়ে ঢাকার সাভারে ঘাট পরিচালককে মারধর ও ফাঁকা গুলি করে 3টি ইঞ্জিন চালিত নৌকা অন্যত্র সরিয়ে ফেলার ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি কেউ, তবে উদ্ধার করা হয়েছে নৌকাগুলো। গতকালের এই ঘটনায় বিকেলে মানিকগঞ্জ থেকে 2টি নৌকা উদ্ধার করে পুলিশ। এর আগে ঘটনার দিনই সাভার থেকে অপর নৌকাটি উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে গতরাতে ভুক্তভোগী কামরুল ইসলামের মামলা দায়েরের পর অভিযানে নামলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আমাদের কাছে তথ্য ছিল যে আমরা ট্রলার এবং আসামিও গ্রেপ্তার করতে পারবো, তো আসামিরা ছিল না। আমরা ট্রলার দুটিকে উদ্ধার করতে সক্ষম হই এবং আসামিদের ব্যাপারে আমাদের তৎপরতা রয়েছে এবং আমরা আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হবো এবং অস্ত্র উদ্ধার করতে সক্ষম হবো। দিনাজপুরে প্রকাশ্যে ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে আহত করেছে যুবদলের সন্ত্রাসীরা। দুপুরে নগরীর কাহারোলে উপজেলা পরিষদ চত্বরে হামলার পর তার মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসী জানায় দুপুর উপজেলা পরিষদে এই হামলার শিকার হন তিনি। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান সরকারের নেতৃত্বে প্রকাশ্যেই এই হামলা হয়। হামলার পরপরই তারা পালিয়ে যায়। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক স্থগিতের ঘোষণায় বাংলাদেশের জন্য ভালো হয়েছে। এতে করে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো সহ শুল্ক সংকট সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার সময় পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আমরা আমাদের অবস্থানকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গতকাল রাতেও আমাদের ইউএসটিআর-এর প্রতিনিধিত্বের সাথে মিটিং হয়েছে অনলাইনে, এবং আমরা আমাদের কর্ম সমষ্টিগুলো নিয়ে কাজ করছি এবং সেগুলো নিয়ে সম্ভবত যে সময় সম্ভব আমরা দ্রুত যুক্তরাষ্ট্রে নিজেরাও যাব এবং যে আমাদের অবস্থানগুলোকে তুলে ধরব। যুক্তরাষ্ট্রে বিদেশি পণ্য প্রবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি টালমাটাল পরিস্থিতিতে ফেলে দেয় বিশ্বকে। বুধবার থেকে বর্ধিত শুল্ক কার্যকরের কথা থাকলেও আবেদনের ফলে 90 দিনের জন্য 75টি দেশে পাল্টা শুল্ক স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। এতেই চাঙ্গা হয়ে উঠেছে বিশ্ব পুঁজিবাজার। তবে প্রেসিডেন্টের মার্জনা পাচ্ছে না চীন, প্রতিবেশী কানাডা আর মেক্সিকো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া শুল্ক নীতি নিয়ে তোলপাড় বিশ্ব। 9 এপ্রিল থেকে বর্ধিত শুল্ক কার্যকরের কথা ছিল, আর সেদিনই এলো 75 দেশের ওপর 90 দিনের জন্য স্থগিতাদেশের ঘোষণা। বিশেষ সুবিধার আওতায় থাকা 75 দেশের তালিকায় নেই চীন, বরং চীনা পণ্যের ওপর শুল্কের হার 104% থেকে বাড়িয়ে 125% কার্যকরের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। পাশাপাশি চীনকে নিকৃষ্টতম অপরাধী আখ্যা দেওয়া হয়েছে। শুল্ক নিয়ে ট্রাম্পের নেকনজরে নেই কানাডা আর মেক্সিকো। চীনের ওপর অতিরিক্ত শুল্কের হার জানা গেলেও মেক্সিকো ও কানাডাকে কত শতাংশ বর্ধিত শুল্ক গুনতে হবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এদিকে 3 মাসের শুল্ক স্থগিতাদেশের ঘোষণার পরেই চনমনে হয়ে উঠেছে বিশ্ব পুঁজিবাজার। দর বেড়েছে মার্কিন শেয়ার বাজারেও। ডাও জোন্স সূচক বেড়েছে 5.9%, S&P 6.5% এবং নাসডাক সূচক বেড়েছে 8%। এদিকে 3 মাসের জন্য বর্ধিত শুল্ক স্থগিত করায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যে 37% শুল্ক আরোপ 3 মাসের জন্য স্থগিত করার অনুরোধ করে ট্রাম্পকে একটি চিঠি দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।